আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি সম্পূর্ণ শিক্ষণীয় একটি ভিডিও নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এটা আমার চ্যানেলের অন্যান্য টপিকের সাথে একদমই রিলেটেড না। এটা হচ্ছে একটা মেডিকেল টপিক, আল্ট্রাসাউন্ড ইন সেকেন্ড ট্রাইমাস্টার। অর্থাৎ আমরা প্রেগনেন্সিতে যখন আল্ট্রাসাউন্ড ডক্টররা সাজেস্ট করেন, সেই আল্ট্রাসনোগ্রাফি প্রেগনেন্সিতে যখন করা হয় তখন সনোলজিস্টরা এটা যেভাবে করেন সেটা প্রথম ট্রাইমাস্টার অর্থাৎ প্রেগনেন্সির 3 মাসের মধ্যে একরকম হয় এবং দ্বিতীয় এবং তৃতীয় সেকেন্ড থার্ড ট্রাইমাস্টার অর্থাৎ পরবর্তী 3 মাস এবং তার পরবর্তী মধ্যে সোনোগ্রাফিটা সম্পূর্ণ এটার প্যারামিটারগুলো অর্থাৎ মাপজোকের ব্যাপারগুলো আলাদা হয়ে যায়। আল্ট্রাসাউন্ড ইন সেকেন্ড ট্রাইমাস্টার এটার ইন্ডিকেশনগুলো যে কারণে প্রেগনেন্সির লেট পর্যায়ে করা হয় তার মধ্যে হচ্ছে ভাইবিলিটি স্ক্যান। ভাইবিলিটি অর্থাৎ বাচ্চাটা জীবিত না মৃত। এটা ডেটিংটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস। অনেক ক্ষেত্রেই মহিলারা ইডিডি অর্থাৎ এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি অর্থাৎ বাচ্চাটা কবে হবে এটা বলতে পারেন না, তাদের মিস পিরিয়ড এটাও ভুলে যান। ব্লিডিং, যদি কোনো কারণে প্রেগনেন্সিতে ব্লিডিং হয় তাহলে ব্লিডিংয়ের যে কারণ এটা নির্ধারণের জন্য আল্ট্রাসাউন্ড অবশ্যই দেওয়া হয়। মাল্টিপলস অর্থাৎ বাচ্চা যদি টুইন না সিঙ্গেল এরকম সন্দেহ করা হয়, অথবা নর্মালি বাচ্চা একবার যদি আল্ট্রাসাউন্ড করা হয় তাহলে সিঙ্গেল ডাবল এটা চলে আসে। সার্ভাইকাল অ্যাসেসমেন্ট অর্থাৎ যদি সার্ভিক্সে কোনো প্রবলেম থাকে, সার্ভিক্সে প্রবলেম বলতে মূলত প্লাসেন্টার গর্ভফুল যেটা সেটা বাচ্চার যে ফুল সেটা যদি সার্ভিক্সের ওপরে থাকে, প্লাসেন্টা প্রিভিয়া বলা হয়, এটা খুব একটা ডেঞ্জারাস কন্ডিশন। এটা অ্যাসেসমেন্ট করার জন্য অ্যানোমেলি স্ক্যান অর্থাৎ বাচ্চাটা স্বাভাবিক কিনা, নর্মাল কিনা, বাচ্চাটার হার্ট থেকে শুরু করে ব্রেন থেকে শুরু করে তার বিভিন্ন যে ইন্টারনাল অর্গানগুলো আছে এগুলো থেকে শুরু করে তার হাত পায়ের আঙ্গুল, ক্লেফট প্যালেট, যেগুলো নাকি বিভিন্ন রকমের জন্মগত অ্যাবনর্মালিটি, এটার জন্য অ্যানোমেলি স্ক্যান করা হয়। এটার সেন্সিটিভিটি বলা হয় 55% ফর লো রিস্ক আর 95% ফর হাই রিস্ক। অর্থাৎ কোনো মা আছে যাদের হাই রিস্ক প্রেগনেন্সি, যেমন বয়স যাদের বেশি, ডায়াবেটিস থাকে, হাইপার টেনশন থাকে, এরা হচ্ছে হাই রিস্ক প্রেগনেন্সি। যাদের ক্ষেত্রে বাচ্চাটা অ্যাবনর্মাল হওয়ার আশঙ্কা থাকে তাদের 90% ক্ষেত্রে এটা স্ক্যানিংটা করা জরুরি। আর নর্মাল যারা লো রিস্ক তাদের 55% হতে পারে অ্যাবনর্মাল একটা বেবি হতে পারে। তো সেন্সিটিভিটি শব্দটা হচ্ছে এখানে উল্লেখ করা হচ্ছে, মানে এই টেস্টটা আল্ট্রাসাউন্ড আমরা যে ডিটেক্ট করতে পারি এটা মোটামুটি 55% ক্ষেত্রে সঠিকভাবে ডিটেক্ট করা যায় অ্যানোম্যালি। এর জন্য মেশিনের রেজুলেশন খুব অনেক বেশি হওয়া লাগে, মেশিনটা ভালো হওয়া লাগে। জেনেটিক স্ক্যান, অ্যানিউপ্লাডি মেটেরিয়ালস। জেনেটিক স্ক্যান বলতে অনেকটা ওই অ্যানোম্যালি স্ক্যানের কাছাকাছি পড়ে। জেনেটিকটা তো যদি প্রবলেম থাকে তাহলে বাচ্চাটা অ্যাবনর্মাল হবে। ডপলার এভালুয়েশন, এটা ফিটাল কার্ডিয়াক ডপলার, যদি ফিটাল কার্ডিয়াক প্রবলেম যদি থাকে অর্থাৎ বাচ্চার হার্টের প্রবলেম থাকলে তখন ডপলার এভালুয়েশন করা হয়। কার্ডিয়াক ইকো, রুটিনের মধ্যে ফিটাল গ্রোথ, অ্যামনিয়ন, প্লাসেন্টা। ফিটাল গ্রোথ, বাচ্চা কতটুকু বড় হয়েছে পেটের মধ্যে, তার যে ইডিডি বা সম্ভাব্য তারিখ, ডেলিভারির তারিখ অনুযায়ী তার গ্রোথটা ঠিকমতো হয়েছে কিনা। অনেক ক্ষেত্রে আইইউজিআর বা ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন, অথবা পেটের মধ্যে যে বাচ্চাটা ছোট হলে তার টেস্টিসগুলো অনেক সময় ছোট হয়, সেটাও একটা অ্যানোমালির পর্যায়ে পড়ে। তারপর তার অন্যান্য অর্গানগুলো অ্যানেনকেফালি, ব্রেন ডেভেলপমেন্ট করতে নাও পারে ঠিকমতো, আরও অন্যান্য ধরনের প্রবলেম হতে পারে ফিটাল গ্রোথ যদি কম হয়। অ্যামনিয়ন অর্থাৎ
অ্যামনিওটিক ফ্লুইড, যেটা অ্যামনিওটিক ফ্লুইড মানে যেই পানির ভেতরে বাচ্চা মায়ের পেটের মধ্যে সে পানিটা যেটা থাকে সেই পানিটাই থেকে পুষ্টি লাভ করে এবং সেখানে তার রেনাল ফাংশন অর্থাৎ তার যে শরীরের বর্জ্য ওই অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে বর্জ্যটা বের হয়ে যায় এবং সেই বর্জ্যটা থেকে আবার রক্তে যায়, সেটা দিয়ে মায়ের শরীর দিয়ে ইউরিন দিয়ে বের হয়ে যায়। প্লাসেন্টার কন্ডিশন দেখা, প্লাসেন্টা খুব ইম্পর্ট্যান্ট জিনিস প্রেগনেন্সিতে, কারণ এই প্লাসেন্টার উপরে নির্ভর করে অনেক মেডিসিন ডক্টররা সাজেস্ট করেন। আর প্লাসেন্টার অ্যাবনর্মালিটির ওপর নির্ভর করে সি সেকশন অর্থাৎ সিজারিয়ান সেকশন প্রয়োজন কিনা এটারও সিদ্ধান্ত নেন। অ্যানোমেলি অ্যান্ড জেনেটিক স্ক্যান, এটা আগেই বলা হয়েছে, ডপলার সার্ভাইকাল অ্যাসেসমেন্ট এটা বলা হয়েছে। এখন এগুলো গেল থিওরিটিক্যাল। এখন আসা যাক কিছু ছবি দেখা যাক। এখানে হচ্ছে আমরা এটা ছবিটা যদি দেখি, ছবিটাতে মূলত এখানে উপরে মাথাটা মাপা হয়েছে, দ্যাট মিন হেডটা মাপা, বাচ্চার যে বয়স নির্ধারণ করা হয়, ইডিডি নির্ধারণ করা হয়। এলএমপি যখন লাস্ট মিনিস্ট্রুয়াল পিরিয়ড যখন ভুলে যায় একটা মেয়ে, তখন সে প্রেগনেন্ট মাদারটা এমন অনেক ইন্ডিকেশন থাকে যেটা গাইনোকোলজিস্টদের জন্য সঠিক ডেটটা জানা দরকার হয়ে পড়ে, অথচ তার এলএমপির সাথে মিলছে না অথবা এলএমপি তার মনে নাই। তখন সেই ক্ষেত্রে একটা সনোলজিস্ট, ভালো সনোলজিস্ট সেই ডেটটাকে খুব ভালোভাবে এটা ডিটারমিন করে দিতে পারেন এবং গাইনোকোলজিস্টকে সহায়তা করার জন্য এটাই একমাত্র উপায়, যেহেতু অন্যান্য উপায় নাই বা এখনও ডেভেলপ ওইভাবে করেনি। তা এখন এই যে বাচ্চার গর্ভস্থ সময়টা 7 মাস 3 দিন, 7 months, 28 weeks 3 days, 29 week 4 days অথবা পোস্ট ডেটেড হলে 40 week প্লাস, এই জিনিসগুলো আমরা কি করে নির্ধারণ করব? তার অনেকগুলো প্যারামিটার আছে। তো সেটা আমরা যেভাবে নির্ধারণ করি সেটা হচ্ছে বাচ্চাটার মাথা মাপা হয়। মাথাটা স্কাল বোনের একটা বিশেষ জায়গায়, বিশেষ ক্রস সেকশনে মাপা হয়। যদি এই মাথাটার স্ক্যানিং পিকচারটা আমরা সঠিকভাবে না আনতে পারি প্রপ দিয়ে মনিটরে, তাহলে মাপাটা ভুল হলে সামান্য একটুর জন্য ডেটে অনেক কম বেশি চলে আসে। ঠিক একইভাবে বাচ্চার পা বা ফিমারের যে হাড়টা এটাও মাপা হয়। এটাও যদি একটু কম বেশি হয়ে যায় তাহলে ডেটে সামান্য একটু কম বেশির জন্য 8-10 দিন ভ্যারি করে এবং এই 8-10 দিনটা অনেক ইম্পর্ট্যান্ট একজন গাইনোকোলজিস্টের জন্য, বিশেষ করে যখন তার লেবারের টাইমটা কাছে চলে আসে। সাথে আমরা অ্যাবডোমিনাল সার্কামফারেন্সটাও মাপি, কিন্তু এটা খুব একটা ভালো ইন্ডিকেটর না আমার মতে। অ্যাবডোমিনাল সার্কামফারেন্স সঠিকভাবে মাপতে গেলেও অনেক সময় দেখা যায় যে এটা কিন্তু অ্যাবডোমিনাল সার্কামফারেন্স মাপার অন্য একটা ইন্ডিকেশন আছে। সেই ইন্ডিকেশনটা হচ্ছে এটাতে ওয়েট, বাচ্চার ওয়েট, ফিটাল ওয়েট, যেটা বাচ্চার গ্রোথ দেখার জন্য অ্যাবডোমিনাল সার্কামফারেন্সটা খুব ইম্পর্ট্যান্ট। তবে অ্যাবডোমিনাল সার্কামফারেন্স থেকেও আমরা হচ্ছে বাচ্চার যে ইডিডি এটা পেতে পারি। আরও একটা জিনিস আমরা যখন উই আর আনশিওর অ্যাবাউট দ্য এলএমপি of the pregnant women, we can measure also the circumference of head অর্থাৎ বিপিডি, বাইপ্যারাইটাল ডায়ামিটার ছাড়াও আমরা হেড সার্কামফারেন্সটাকে মাপতে পারি। হেড সার্কামফারেন্স যদি আমরা মাপি তাহলে হেড সার্কামফারেন্সের এটাও একটা ইন্ডিকেটর এবং সবটা মিলিয়ে আমরা একটা ডেট দিতে পারি যে এরকম। তবে হ্যাঁ, একজন সনোলজিস্ট যখন ইডিডি দেন তখন ইডিডি দেবার সময় যদি উনি মনে করেন যে তার হেডটাকে উনি খুবই সুন্দরভাবে নিয়ে এসেছেন, অর্থাৎ উনি যে কোনো একটা অ্যাভারেজ ডেটটা না দিয়ে ইচ্ছা করলেও উনি ফিমারের ডেটটাও শুধু দিতে পারেন, যদি ফিমারটাকে উনি প্রবিং করে করে যথাযথভাবে নিয়ে আসতে পারেন এবং ফিমারের মাপটাই তার কাছে সবচেয়ে বেশি অ্যাকিউরেট মনে হয়, তবে ফিমারের ডেটটাই অ্যাকিউরেট হবে।
আবার যদি মনে করেন যে উনি হেড বিপিডি যেটা এটা নিয়ে আসছেন, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় ম্যাল পজিশন যদি থাকে বাচ্চাটা যদি একটা ফ্ল্যাঙ্কে থাকে, অর্থাৎ ট্রান্সভার্স লাই যেটাকে বলা হয়, অর্থাৎ বাচ্চাটার মাথাটা ঠিক সোজাসুজি একদম না থাকে, অথবা বাচ্চাটা ব্রিজ অর্থাৎ উল্টা বাচ্চা থাকে, অথবা বাচ্চাটার মাথা একদম পাশাপাশি থাকে অর্থাৎ ট্রান্সভার্স অর্থাৎ সোজাসুজি থাকে, সেক্ষেত্রে বাচ্চা অনেক সময় মাথা মাপা মুশকিল হয়ে যায়। আবার অনেক সময় ক্যাপুট হয়ে যায় যখন ডেলিভারির সময় আসে। ক্যাপুট বলতে বাচ্চার মাথাটা অনেকটা গোল থেকে চ্যাপ্টাতে রূপান্তরিত হয়, সেসব ক্ষেত্রেও কিন্তু বাচ্চার মাথা মেপে এক্স্যাক্ট ডেটটা দেওয়া মুশকিল হয়ে যায়। আবার অনেক বাচ্চার মাথার শেপও অনেক সময় ঠিক থাকে না। আবার ফিমারের ক্ষেত্রেও একইভাবে দেখা যায় যে কতগুলো ফ্যালাসি হয়, ফ্যালাসিগুলোর মধ্যে যে ফিমারটা অনেকের থাকে স্ট্রেট সোজা, তাদের মাপাটা সোজা খুব সহজ হয়, কিন্তু অনেকের ফিমারই বেশ বাঁকা থাকে, কার্ভি। এই কার্ভি ফিমারটাকে মাপলে অনেক সময় ডেট দেখা যায় যে এদিক ওদিক হয়ে যায়। তো যে জিনিসটা যে ফিমার অথবা বিপিডি এই দুটোর মধ্যে যে ছবিটা ভালোভাবে নিয়ে আসা যায়, ওখানে আরও কিছু জিনিস আছে যেটা সব সনোলজি বইয়ে পাওয়া যায়। যে বিপিডিতে আমরা কর্পাস ক্যালোজামের মাধ্যমে ভেন্ট্রিকলের মধ্যে দিয়ে আমরা একটা বোনসের ইনার ডায়ামিটার থেকে প্যারাইটাল একটা বোনসের ইনার ডায়ামিটার থেকে একটার প্যারাইটাল বোনসের আউটার ডায়ামিটার নিয়ে মাপলে সঠিকটা পাওয়া যাবে। কিন্তু এটা হচ্ছে বইয়ের কথা, কিন্তু বইয়ের কথার বাইরেও আমি যে কথাগুলো বলছি এটা হেল্প করার জন্য, যে যখন বিপিডি কেউ মাপে তখন বিপিডিটাকে সঠিকভাবে মাথাটার যে শেপটা, এটা সনোলজিতে প্রবিং করে নিয়ে আসাটা একটা খুব জরুরি ব্যাপার। এবং মাথা যদি শেপটা অনেক সময় ঠিক থাকে না, তখন সেক্ষেত্রে বিপিডির ডায়ামিটারটা কিছুটা মিসগাইডিং হয়। আবার একইভাবে ফিমারের ক্ষেত্রেও বেশি কার্ভি হলে সেটাকে আমরা কল্পনা করে স্ট্রেট দেখে নিই, বা সোজা হলে কতখানি হতো চওড়া, তো এপিফাইসিস থেকে ফিমারের লংবোনের এন্ড পর্যন্ত এটা মাপা হয়। আর অ্যাবডোমেন যেটা মাপা হয় সেটার সার্কামফারেন্সটা মাপারও কতগুলো প্যারামিটার আছে, যেমন স্টোমাক থাকতে হবে, তারপরে ভার্টেব্রাল কলাম থাকতে হবে, অবশ্যই হার্ট থাকা চলবে না এটাতে। তো এই জিনিসগুলো স্মরণ রেখে আরও একটা বিষয় আছে জেস্টেশনাল এজে, সেটা অনেক বইতে আমি যেগুলো নর্মালি গাইড বই এগুলোতে অতটা পাওয়া যায় না, কিন্তু ইনডেপথ রেডিওলজির বইয়ে বড় বড় বইগুলোতে এগুলো দেওয়া আছে। তো আমি সহজে বলতে চাই যে প্লাসেন্টা যেটা, সেই প্লাসেন্টাটা হচ্ছে অনেক সময় প্লাসেন্টার ইকোজেনিসিটি, অর্থাৎ এটা প্লাসেন্টাটা সাদা যদি হয়ে থাকে, সেই সাদাটারও একটা প্যাটার্ন আছে। সেটা হচ্ছে যে নর্মাল যদি এটা বেশি ওভার ক্যালসিফিকেশন হয় সেটা কিন্তু ভালো প্লাসেন্টা না। হেডের ছবি, হেডে কীভাবে মাপতে হয়। কিন্তু প্লাসেন্টার বিষয়টা হচ্ছে যে প্লাসেন্টা দেখা যাচ্ছে যে ক্যালসিফিকেশনের একটা প্যাটার্ন আছে। আপাতত এটুকুই বলি যে ক্যালসিফিকেশনের প্যাটার্নটাও কিন্তু একটা তথ্য বিয়ার করে যে এই বাচ্চাটার জেস্টেশনাল এজ কেমন হতে পারে। যদি জেস্টেশনাল এজ নিয়ে আমরা কনফিউজ থাকি, তাহলে প্লাসেন্টার যে প্যারামিটারটা, প্লাসেন্টার যে ক্যালসিফিকেশনের প্যারামিটার, অর্থাৎ এটা যদি খুব কচি তাজা প্লাসেন্টা হয়, কোনো ক্যালসিফিকেশনই থাকে না, তার মানে এটা ডেট হয়নি। আবার যদি দেখা যায় যে হ্যাঁ এটা গোল গোল সুন্দর ক্যালসিফিকেশন হয়ে গেছে, মোটামুটি একটা দেখতে সনোলজিক্যাল আইটা এক্সপার্টিসটা ডেভেলপ করে, তাহলে বুঝবো যে এটা টার্ম। আবার যখন ওভার ক্যালসিফিকেশন হয়ে যায়, খুব বেশি পুরনো ক্যালসিফাইড, খুব বেশি ক্যালসিয়াম জমে একদম ফোটা গোল গোল হয়ে যায়, তাহলে বুঝতে হবে এটা পোস্ট ডেটেড, সাথে অ্যামনিওটিক ফ্লুইডটা অনেক কমে যায়। সুতরাং আমরা একটা ইডিটি বের করার ক্ষেত্রে শুধু মাপটাই যে নিব তা না, মানে ফিমারের মাপটা, তারপরে বাইপ্যারাইটাল ডায়ামিটারের মাপটা, তারপরে হেড সার্কামফারেন্সের মাপটা, অ্যাবডোমিনাল সার্কামফারেন্সের মাপটা, এই মাপগুলোও তো দেখবই, পরন্তু আমরা অ্যামনিওটিক ফ্লুইডের যে অ্যামাউন্ট, এই অ্যামাউন্টের সাথে কিন্তু অনেক কিছু নির্ভর করে। প্লাস হচ্ছে প্লাসেন্টার যে অ্যাপিয়ারেন্স, এগুলোও কিন্তু জেস্টেশনাল ডেট বা ইডিডি বের করতে বেশ সহায়ক হয়। এই সব কিছুই সনোলজিক্যাল ইনডেপথ যখন মানুষের এক্সপার্টিস ডেভেলপ করে, এটা তখন মানুষের আইডিয়াগুলো চলে আসে। এবং এলএমপিটা যদি আমাদের মিসিং থাকে, জানা না থাকে, তাহলে আমরা মোটামুটি বলে দিতে পারি।
আর এখানে একটা জিনিস, যে জেস্টেশনাল ভায়াবিলিটি হচ্ছে বলে 28 উইকের পর, কিন্তু বেসিক্যালি ইলেকটিভ সিজারিয়ান যদি কোনো কিংবা ম্যালপ্রেজেন্টেশনের কারণে অথবা প্লাসেন্টা প্রিভিয়ার কারণে আমরা যদি কেউ, ওগুলো ঠিক ইলেকটিভ সিজারিয়ান না, কিন্তু প্লাসেন্টা প্রিভিয়ার যদি কারো থাকে, অর্থাৎ প্লাসেন্টাল ম্যালপোজিশন বা এই ধরনের কিছু যেগুলোতে সিজারিয়ান করতেই হবে, সেটা আগে থেকে আল্ট্রাসাউন্ডোলজিতে বোঝা যায়, সেক্ষেত্রে 38 সপ্তাহেও বাচ্চাটাকে আমরা যদি সিজারিয়ান করে নেই, তাহলে সেক্ষেত্রে তেমন প্রবলেম হয় না। সাধারণত 38 সপ্তাহর পর্যন্ত গাইনোকোলজিস্ট ওয়েট করতেই পারেন। গাইনোকোলজিস্ট 38 সপ্তাহে তুলে নিতে পারেন সিজারিয়ান সেকশন করে। এতে তেমন বাচ্চার ফুল 40 উইক্সের যে ম্যাচুরেশন, তাতে যে প্রবলেম হয় 38 সপ্তাহ হলে অতখানি হয় না, কিন্তু 38 সপ্তাহ কম হলে সেক্ষেত্রে ইম্যাচুরিটির জন্য তো একটা প্রবলেম, বাচ্চার ডেলিভারি সিজারিয়ান করেই হোক বা যেভাবে হোক, ওটা কিছুটা প্রবলেম থাকতে পারে। আর 28 সপ্তাহের নিচে তো বাচ্চাটা ভাইবলই হবে না। আচ্ছা, আজকে এ পর্যন্তই।